সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার প্রশ্নটা ছিল একটা ভাইরাস ইনফেক্টেড সেলের অ্যাগেনস্টে আমাদের বডি কিভাবে সেল মেডিয়েটেড এবং অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউন রেসপন্স তৈরি করে। ঠিক আছে, সো আমরা ব্রিফলি একটু বলার চেষ্টা করি। আমরা আলহামদুলিল্লাহ ডিটেলস আমাদের লেকচার সিরিজ ইমিউনোলজি সিরিজে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এখন জাস্ট সামারাইজড করে একটু ব্রিফলি বলছি। ওকে, তো ধরে নেন যে এটা হলো আপনার আমার বডির একটা স্বাভাবিক সেল এবং এই সেলটার নাম হলো হেপাটোসাইটস। ওকে, সো সামহাউ এখানের মধ্যে একটা ভাইরাস ঢুকলো এবং সে হলো হেপাটাইটিস বি ভাইরাস। ওকে, আচ্ছা, যখনই কোনো একটা সেলের মধ্যে কোনো ভাইরাস ঢুকে বা যে কোনো ফরেন অ্যান্টিজেন ঢুকে, তখন আমাদের প্রত্যেকটা সেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ক্যাপাসিটি দিয়ে দিয়েছে, সে ওই ফরেন অ্যান্টিজেনটাকে তার সেল সারফেসে এমএইচসি প্রেজেন্টেশন করতে পারে। এবং যে কোনো নিউক্লিয়েটেড সেল, অর্থাৎ হ্যাপাটোসাইট এটা একটা নিউক্লিয়েটেড সেল, তাহলে তার মধ্যে এমএসসি ওয়ান প্রোটিন তৈরি হয়ে থাকে। অর্থাৎ এই এমএসসি ওয়ানের জন্য তার এই সেলের মধ্যে জিন থাকে এবং সে ওই জিনকে ট্রান্সক্রাইব করে ট্রান্সলেশন করে এমএসসি ওয়ান প্রোটিন তৈরি করে রাখে এবং এই প্রোটিনটা স্টোরড থাকে। এবং কেন স্টোর থাকে? যে যখন কোনো ফরেন অ্যান্টিজেন আসবে আমি তাকে এই এমএসসি ওয়ানের সাথে বাউন্ড করে আমার সেল সারফেসে প্রেজেন্ট করব। তাহলে ঠিক এই জিনিসটাই হবে। এই এমএসসি ওয়ান প্রোটিনটাকে যদি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এরকম ইয়েলো কালার দিই, তাহলে দেখেন এখন সে সেল সারফেসে চলে আসলো। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাইরাসটাকে আমি রেড কালার দিয়ে ইন্ডিকেট করেছি। তো ধরে নেন তার একটা অ্যান্টিজেন এই যে রেড কালারের বল শেপ দিয়ে আমি বোঝাচ্ছি। তাহলে দেখেন এখানে ভাইরাল অ্যান্টিজেনটাকে আমার হেপাটোসাইট কার সাথে অ্যাটাচড করে প্রেজেন্ট করছে সেল সারফেসে, হেপাটোসাইটের সেল সারফেসে এমএসসি ওয়ান প্রোটিনের সাথে। তাহলে এই জিনিসটাকে আমরা বলি এমএসসি ওয়ান প্রেজেন্টেশন। ঠিক আছে, ওকে। ইন দ্য মিন টাইম যখন আমার অথবা আপনার আল্লাহ না করুক অর্থাৎ পেশেন্টের শরীরে যখন হেপাটাইটিস বি ভাইরাসটা ঢুকে, তখন সে সেলে ঢুকার আগে অবশ্যই আগে কোথায় ছিল? ইন্টারস্টিশিয়াল স্পেসে ছিল, তাই না? অর্থাৎ ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে ছিল। তো এই ইন্টারস্টিশিয়াল স্পেসগুলোতে যেমন হেপাটোসাইট, তার আশেপাশে কে বসে আছে? আমাদের ম্যাক্রোফেজ। একে আমরা কি বলি? লিভারের যে ম্যাক্রোফেজ তার নাম হলো কাফফার সেল। তো এই ম্যাক্রোফেজটাকে আমরা ধরেন এখানে এই কালারটা দিয়ে বোঝাচ্ছি। তো ম্যাক্রোফেজটা কি করবে? সে সাথে সাথে এই কিছু ভাইরাসকে ফ্যাগোসাইটোসিস করে ফেলবে, তাকে এনগালফ করবে। করে ম্যাক্রোফেজ হলো একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ক্লিয়ার? তো এই ম্যাক্রোফেজ অর্থাৎ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তার একটা ক্যাপাসিটি হলো তার মধ্যে এমএসসি ওয়ান এবং এমএসসি টু দুই ধরনের এমএসসি প্রোটিনই থাকে, কারণ তার ডিএনএতে দুই ধরনের জিনই প্রেজেন্ট থাকে। ওকে, তো এই ম্যাক্রোফেজ যেটা করবে, সে এই ভাইরাল ফরেন অ্যান্টিজেনটাকে সে বোথ এমএসসি ওয়ান প্রেজেন্টও করতে পারবে, এমএসসি টু প্রেজেন্টেশনও করতে পারবে। তো এখন আসেন যে আমরা যদি এমএসসি টুটাকে গ্রিন কালার দিয়ে বুঝাই যে এটা হলো আপনার এমএসসি টু। ওকে, এবং এই এমএসসি টু এটা এখন কার সাথে বাইন্ড করবে? এই যে ভাইরাল প্রোটিনের সাথে। তাহলে দেখেন এই যে ভাইরাসটা যখন এখানে ঢুকলো, তাহলে আলটিমেটলি এখানে এখন বিভিন্ন ভাইরাল প্রোটিন ট্রান্সক্রাইব হবে। এই কিছু ভাইরাল প্রোটিনকে ম্যাক্রোফেজ তার এমএসসি টু প্রোটিনের সাথে অ্যাটাচ করাবে। ফলে দেখেন এখন ম্যাক্রোফেজ তার সেল সারফেসে কী করলো? এমএসসি টু ভাইরাল পেপটাইড প্রেজেন্ট করলো। ওকে, তো এখন আসেন আমরা আলহামদুলিল্লাহ অলরেডি আপনাদেরকে এই ব্যাপারগুলো বলেছি যে এই ম্যাক্রোফেজটা অর্থাৎ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা এই এমএসসি টু প্রেজেন্টেশনটা কার কাছে করবে? সিডি ফোর টি সেলের কাছে করবে। আচ্ছা, এখন আসেন যে এইখানে এটা হলো আমাদের একটা সিডি ফোর টি সেল। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন যে এই এমএসসি টু দিয়ে সে সিডি ফোর টি সেলকে কী করবে? সোজা ভাষা বললে, ইজিলি বললে অ্যাক্টিভ করবে। ওকে, এখন এই সিডি ফোর টি সেলটা যখন অ্যাক্টিভ হবে, সে এখান থেকে তৈরি করবে কি বলেন? ফলিকুলার হেল্পার টি সেল। ফলিকুলার হেল্পার টি সেলটা তখন কি করবে? সে তখন বি সেলকে অ্যাক্টিভ করবে। এই বি সেলটা তখন কি করবে? বি সেলটা তখন প্লাজমা সেল তৈরি করবে। প্লাজমা সেলটা কি করবে তখন? প্লাজমা সেলটা অ্যান্টিবডি তৈরি করবে। ঠিক আছে, অ্যান্টিবডি এই যে দেখেন ওয়াই শেপ,
থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিবডি দুই ধরনের, শুরুর দিকে ইমিউনোগ্লোবুলিন এম এবং তারপরে ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হবে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে আলটিমেটলি ম্যাক্রোফেজ MHC2 প্রেজেন্টেশনের মাধ্যমে CD4কে অ্যাক্টিভ করলো, সে ফলিকুলার হেল্পার টি সেলকে অ্যাক্টিভ করলো, সে বি সেলকে অ্যাক্টিভ করলো, সেখান থেকে বি সেল প্লাজমা সেলে ডিফারেন্সিয়েটেড হলো, সেখান থেকে অ্যান্টিবডি তৈরি হলো এবং এই ইমিউনোগ্লোবুলিন এম জি এরা সবাই পরবর্তীতে এই যে যারা ফ্রি অবস্থায় আছে এখনও সেলের মধ্যে ঢুকতে পারে নাই তাদেরকে চারপাশ থেকে অ্যান্টিবডিগুলো ঘিরে ফেলবে এবং অ্যাগ্লুটিনেশন করে ফেলবে, ইনঅ্যাক্টিভ করে ফেলবে ভাইরাসগুলোকে। ফলে এই ভাইরাসগুলোকে যখন চারপাশ থেকে অ্যান্টিবডি ঘিরে ফেলবে তখন এই ভাইরাসগুলো আর হোস্ট সেলের মধ্যে ঢোকার সুযোগ পাবে না। ক্লিয়ার? এখন এই অ্যান্টিবডিটা আরেকভাবেও ভাইরাস ইনফেক্টেড সেলকে মানে ডিস্ট্রয় করতে সাহায্য করে, সেটাকে আমরা বলি ADCC, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। কীভাবে আসেন সেটা একটু দেখাই। তো এই যে দেখেন, আমি একটু আগে আপনাকে বললাম যে এখানে IgM এবং IgG দু ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। এর মধ্যে মনে রাখবেন এই IgG যে অ্যান্টিবডিটা, তাহলে এই IgG অ্যান্টিবডিটাকে যদি আমি এইভাবে আপনাদেরকে দেখাই তাহলে এটা হলো তার হেভি চেইনটা, ঠিক আছে? আচ্ছা, এখন এই IgG অ্যান্টিবডির এই হেভি চেইনের যে লোয়ার এন্ড, এটার জন্য একটা রিসেপ্টর থাকে তিনটা ইমিউন সেলের উপরে, ম্যাক্রোফেজ, NK সেল এবং হলো ইওসিনোফিল। তো আমরা জটিলতা এড়ানোর স্বার্থে আমরা এখানে শুধুমাত্র NK সেল নিয়ে কথা বলবো, কারণ ভাইরাস ইনফেক্টেড সেলকে কিল করার জন্য আমাদের NK সেলের প্রয়োজন। তো এখন আসেন যে এই NK সেল, এটাকে আমি একটা গ্রিন কালারের সেল দিয়ে আপনাকে দেখাচ্ছি। এই NK সেলের সেল সারফেসে একটা রিসেপ্টর আছে এবং এই রিসেপ্টরটা হলো কার জন্যে? এই IgG অ্যান্টিবডির জন্যে। তাহলে দেখেন, আমি যদি আপনাদের বোঝানোর জন্যে এটাকে এভাবে করি, এই যে দেখেন, তাহলে দেখেন এটা ছিল IgG, হ্যাঁ? তাহলে এই IgG অ্যান্টিবডিটা এইখানে বাইন্ড করতে পারে, দেখেন এই যে এখানে সে বাইন্ড করতে পারবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এটা একটু মাথায় ঢুকান ইনশাল্লাহ ভালো করে, এটা আপনার লাগবে। তাহলে এটা হলো, এটাকে আমরা বলি FC রিসেপ্টর, হ্যাঁ? এই যে NK সেলের গায়ে, এবং এই FC রিসেপ্টরের সাথে বাইন্ড করছে IgG অ্যান্টিবডির হেভি চেইনের লোয়ার এন্ডটা। ক্লিয়ার? ওকে, তাহলে এটা একটু মাথায় রাখেন। আচ্ছা, এখন আসেন যে এই যে একটু আগে এখানে যে হ্যাপাটোসাইটটা আঁকলাম, এটাকে আমরা আমাদের বোঝার সুবিধার্থে এখানে নিয়ে আসছি। দেখেন এই জায়গায় আমরা পেজের একটু এই জায়গায় নিয়ে আসছি, এই। ক্লিয়ার? ওকে, এখন একটু আগে আমি আপনাদেরকে বললাম যে আমাদের এখানে IgM এবং IgG তৈরি হলো এবং এই যে IgG কী করবে? এই ভাইরাস ইনফেক্টেড সেলের চারপাশ থেকে IgGটা তাকে ঘিরে ফেললো। দেখেন এগুলো হলো IgG, এগুলো হলো IgG, ইমিউনোগ্লোবুলিন জি। তাহলে এই ভাইরাস ইনফেক্টেড সেলটা এখন চারপাশ দিয়ে কি দিয়ে ঘিরে গেছে? IgG দিয়ে। এবার NK সেল খুশি, NK সেল দৌড়ে দৌড়ে আসছে, এই যে হান্ড্রেডস অফ NK সেল, এবং NK সেল তার সেল সারফেসে কি নিয়ে ঘোরাঘুরি করছে? IgG এর সাথে বাইন্ড করার রিসেপ্টর, FC রিসেপ্টর নিয়ে। এখন NK সেল যখন এই জায়গায় আসবে, এসে দেখবে কিরে এই সেলটার চারপাশে সব দেখে IgG, তার মানে নিশ্চয়ই এই সেলটা ভাইরাস ইনফেক্টেড। এবার ওরা আস্তে করে গিয়ে কি করবে? এটার সাথে অ্যাটাচড হয়ে যাবে। দেখেন এই যে NK সেল এসে এই ভাইরাস ইনফেক্টেড সেলের সাথে অ্যাটাচড হয়ে যাবে। তাহলে দেখেন এই যে NK সেলকে ভাইরাস ইনফেক্টেড সেলের সাথে অ্যাটাচ করাতে সাহায্য করলো কে? এখানে IgG। ক্লিয়ার? এবং এই NK সেলটা দেখতে কীরকম? আমাদের সাইটোটক্সিক টি সেলের মতো। যখনই সে অ্যান্টিবডির থ্রুতে ভাইরাস ইনফেক্টেড সেলের সাথে বাইন্ড করবে, তখনই সে সাথে সাথে এখানে কি রিলিজ করা শুরু করবে? পারফোরিন এবং হচ্ছে গ্রেনজাইম। এই পারফোরিন এবং গ্রেনজাইম, পারফোরিন দিয়ে কি হবে? এই ভাইরাস ইনফেক্টেড সেলটা ফুটা ফুটা হয়ে যাবে, পারফোরেটেড হয়ে যাবে। এরপরে গ্রেনজাইমটা এই ছিদ্রগুলো দিয়ে ভাইরাস ইনফেক্টেড সেলের মধ্যে ঢুকে তাকে ডিস্ট্রয় করে দিবে, অ্যাপোপ্টোসিস করে ফেলবে। তাহলে দেখেন এই যে NK সেলটা একটা ভাইরাস ইনফেক্টেড সেলকে ড্যামেজ করলো কার থ্রোতে? অ্যান্টিবডির মাধ্যমে। এটাকে বলে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ কীভাবে একটা ভাইরাস ইনফেক্টেড সেলের অ্যাগেনস্ট অ্যান্টিবডি তৈরি হলো, এবং এই অ্যান্টিবডিটা একদিকে সরাসরি আমার যে
অ্যান্টিজেনগুলো আছে ভাইরাসকে তাদেরকে চারপাশ থেকে অ্যান্টিবডি ঘিরে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি অ্যাগ্লুটিনেশন করে ভাইরাসকে কিল করছে, আবার অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনকে সেলের মাধ্যমেও ভাইরাস ইনফেক্টেড সেলকে কিল করছে। ঠিক আছে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন রেসপন্সটা জানলাম। ঠিক আছে, ওকে, তাহলে একটু পজ নেন 3 সেকেন্ডের। এখন আসেন যে একটু আগে আমি আপনাদের কি বললাম যে এই যে আমার ম্যাক্রোফেজ সে MSC2 প্রেজেন্টেশনও করতে পারে, MSC1 প্রেজেন্টেশনও করতে পারে। তো আমরা দেখলাম আলহামদুলিল্লাহ যে ম্যাক্রোফেজ MSC2 প্রেজেন্টেশন করার মাধ্যমে আলটিমেটলি আসলে ফাইনালি অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করলো ভাইরাসের এগেনস্টে। এখন আসেন এই ম্যাক্রোফেজটা ঠিক একইভাবে সে তার সেল সারফেসে ভাইরাল পেপটাইডকে প্রেজেন্ট করলো কি দিয়ে? এখন MSC1 দিয়ে। একটু বুঝবেন, হ্যাঁ, ঠান্ডা মাথায়, তাড়াহুড়া করবেন না, তাহলে ইনশাল্লাহ একদম ইজি। তাহলে দেখেন আমরা MSC1 গল্প বলছি এখন, ওকে, এবং জটিলতা এড়ানোর জন্যে আমরা সব MSC2গুলোকে এখন ভুলে যাব। মানুষের সবচেয়ে খারাপ দিক হলো মানুষ ভুলে যায়, মানুষের সবচেয়ে পাওয়ারফুল দিক হলো মানুষ ভুলে যায়। তো সে কাজটা আমরা করলাম। এখন আসেন যে এই যে ম্যাক্রোফেজ সে কী করলো? তার MSC1 প্রেজেন্টেশন। এখন আপনারা বলেন MSC1 প্রেজেন্টেশন কোন সেলকে করে? CD4 না CD8? রুল অফ 8কে বলে এটাকে। অর্থাৎ MSC1 প্রেজেন্টেশন সবসময় হবে CD8 টি সেলের প্রতি, কারণ 8A কে 8, রুল অফ 8। আর MSC2 এটা প্রেজেন্টেশন কার কাছে হবে? CD4 টি সেলের কাছে। কেন? 4 দুগুণা 8। ঠিক আছে, তাহলে MSC1 তার মানে ম্যাক্রোফেজ এই প্রেজেন্টেশনটা করবে CD8 টি সেল। তাহলে CD8 টি সেল এখন কি হয়ে যাবে? অ্যাক্টিভেটেড হয়ে যাবে। অ্যাক্টিভেটেড হলে CD8 টি সেলে আর কোনো জটিলতা নাই, সে ডিরেক্ট সাইটোটক্সিক টি সেল তৈরি করবে। এবং এই সাইটোটক্সিক টি সেল তার সেল সারফেসে কি নিয়ে ঘোরাঘুরি করছে? টি সেল রিসেপ্টর। অর্থাৎ এই সাইটোটক্সিক টি সেলটা যেখানেই ভাইরাস ইনফেক্টেড সেলকে পাবে তার সাথে বাইন্ড করে তাকে কিল করা শুরু করবে। ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা এবার এগুলা একটু মুছে দিচ্ছি যাতে আপনাদের ক্লামজি না লাগে ইনশাল্লাহ। দেখেন, এই যে আমাদের হ্যাপাটোসাইটটা, আমরা এটাকে এখানে নিয়ে আসি। ওকে, এবার আমরা সাইটোটক্সিক টি সেলটা একটু সুন্দর করে আঁকি, কারণ ওকে নিয়েই তো আমাদের যত আলোচনা। তাইলে এই হলো সাইটোটক্সিক টি সেল আর এই হলো তার টি সেল রিসেপ্টর। এখন আসেন এই যে ভাইরাস ইনফেক্টেড সেল যেটা দেখতে পাচ্ছেন, ভাইরাস ইনফেক্টেড সেল তার সেল সারফেসে এই যে হলুদ কালারের যে MSC, এটা কী ধরনের বলেছিলাম? এটা কিন্তু জাস্ট নর্মাল নিউক্লিয়েটেড সেল, নট ম্যাক্রোফেজ। তার মানে এটা হলো MSC1, কারণ সাধারণ সেলগুলোতে শুধুমাত্র MSC1 থাকে। অর্থাৎ এটা হলো MSC1 প্রোটিন এবং তার সাথে লেগে আছে আমার ভাইরাল পেপটাইড। তাহলে এই জিনিসটার সাথে আবার বাইন্ড করবে কে? সাইটোটক্সিক টি সেলের এই টি সেল রিসেপ্টরটা। বাইন্ড করার সাথে সাথে এই সাইটোটক্সিক টি সেল বুঝবে হ্যাঁ আমি অ্যাক্টিভেটেড হয়ে গেছি, এখন ওকে আমার কিল করতে হবে। কীভাবে কিল করবো একটু আগে বললাম। সাইটোটক্সিক এবং NK সেল, ন্যাচারাল কিলার সেল একই রকম, তারা এবার কি রিলিজ করবে? বাইন্ড হওয়ার সাথে সাথে পারফোরিন এবং গ্র্যান্ডজাইম, আমি সংক্ষেপে লিখলাম। তাহলে একইভাবে তখন ভাইরাস ইনফেক্টেড সেলটার ড্যামেজ হয়ে যাবে। তাহলে দেখেন এটা হলো সেল মিডিয়েটেড ইমিউনিটি এগেইনস্ট ভাইরাস ইনফেক্টেড সেল। কোন সেলের মাধ্যমে হলো? সাইটোটক্সিক টি সেলের মাধ্যমে। কীভাবে সাইটোটক্সিক টি সেল তৈরি হলো? CD8 টি সেল থেকে। CD8 টি সেলকে কে অ্যাক্টিভ করলো? ম্যাক্রোফেজ। কীভাবে অ্যাক্টিভ করলো? MSC1 প্রেজেন্টেশনের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ মোর দেন এনাফ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ এভরিওয়ান। ইমিউনোলজির উপর ফুল লেকচার সিরিজ আমার আলহামদুলিল্লাহ ফ্রি অ্যাক্সেস আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। ওয়েলকাম, থ্যাংক ইউ, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।